তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমন আসিম এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। দেশে করোনায় আরও ৪৪ জনের মৃত্যু, নতুন রোগী ২৩২২, শনাক্তের হার ১২.১২। ২ মাস পর কাউন্টার থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু, কাল থেকে চলবে আরও ৯ জোড়া আন্তনগর ট্রেন। দুই বছরের সাজা হলেই এমপি পদে অযোগ্য বলল হাইকোর্ট। লক্ষ্মীপুর ২ উপনির্বাচন নিয়ে পাপুলের বোনের রিট খারিজ। আর যুক্তি দেখিয়ে নির্বাচন কমিশনের চিঠি, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে ভবিষ্যতে ভোটে জটিলতার দাবি। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। ১ মাসের বেশি সময় পর দেশে দৈনিক করোনা সংক্রমণে শনাক্ত রোগীর সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে বেড়েছে মৃত্যু। ২৪ ঘন্টায় আরও মারা গেছেন ৪৪ জন। নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২,৩২২ জন। করোনার মৃত্যু ও সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দৈনিক হিসেবে আবারও বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। একদিনে মারা গেছেন আরও ৪৪ জন, যাদের মধ্যে পুরুষ ২৭ এবং নারী ১৭ জন। তাদের ৩৭ জন সরকারি হাসপাতালে, ৩ জন বেসরকারি হাসপাতালে এবং ৪ জন বাড়িতে মারা যান। ৯ মে এর চেয়ে বেশি মৃত্যু হয়েছিল। সেদিন করোনা ভাইরাসে ৫৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা এবং রাজশাহী বিভাগে ১১ জন, আর চট্টগ্রামে ৭, খুলনায় ৬, রংপুরে ৫, সিলেট ও ময়মনসিংহে মারা গেছেন ২ জন করে। মহামারী শুরুর পর থেকে দেশে করোনায় মারা গেছেন ১২,৯১৩ জন। ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ২,৩২২ জনের। এর আগে ২৯ এপ্রিল এর চেয়ে বেশি ২,৩৪১ জনের মধ্যে করোনা শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১২.১২%। দেশে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮,১৫,২৮২ জনের। করোনার সংক্রমণ ও মৃত্যু কমানোর জন্য শুধু লকডাউন নয়, পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সঠিকভাবে মুখোশ ব্যবহার করা এবং ভিড় এড়িয়ে চলা, খুব বেশি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের না হওয়া, পরিবারে এক বাসায় বাস করিয়ে না, সে আত্মীয় হোক বন্ধু হোক যেই হোক, তার থেকে কমপক্ষে ৬ ফিট দূরে থাকা, এবং যদি দুজনই মুখোশ পরে থাকেন সে অবস্থায়। সারা দেশে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও ২,০৬২ জন। এ নিয়ে মোট সুস্থ ৭,৫৫,৩০২ জন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৮ জন। এদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ এবং পাবনার ১ জন। সংক্রমণ রোধে নাটোর ও সিংড়া পৌরসভায় বুধবার থেকে ১ সপ্তাহের লকডাউন দিয়েছে জেলা প্রশাসন। এদিকে পাইকগাছা পৌরসভার ও ৪টি ইউনিয়নে ১০ জুন থেকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। রাজশাহীতে করোনা সংক্রমণের হার বাড়ায় হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। আসলে একটা উদ্বেগের বিষয়, প্রতিদিন যদি এত রোগী ভর্তি হয়, তো সেক্ষেত্রে একটু তো আমাদের একটু চিন্তা লাগে যে আমরা নতুন নতুন যে ওয়ার্ড তৈরি করছি, একটা ওয়ার্ড তৈরি করা হচ্ছে ২-১ দিনের মধ্যে ভর্তি হয়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে সোমবার শনাক্তের হার হঠাৎ কমে ১৯.১৩% নেমে এলেও একদিনের ব্যবধানে আবারও ১০% বেড়ে গেছে। বিধিনিষেধ অমান্য করে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল। হসপিটালে যেতে যাচ্ছি, এই জন্য তাড়াহুড়ো করে উঠে গেছি। আর তাছাড়া আমরা যতটুকু স্বাস্থ্যবিধি মানা যায় চেষ্টা করছি এর মধ্য দিয়ে। আমি এটা জানি না যে উঠা নিষেধ, আমি জানা ছিল না। নওগাঁ শহরের রাস্তাঘাটে জনসাধারণ ও যানবাহনের চলাচল আগের চেয়ে বাড়লেও পুলিশি তৎপরতা অনেকটাই কম। সংক্রমণ রোধে নাটোর ও সিংড়া পৌরসভায় বুধবার থেকে ১ সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। যে আমাদের যে জরুরি যে সেবা আছে, পণ্য পরিবহন, চিকিৎসা, ফায়ার সার্ভিস, পুলিশ এবং সরকারি যে লোকজন আছে, এছাড়া কোনো পরিবহন সেখানে চলাচল করতে পারবে না। নোয়াখালীতে লকডাউন দিয়েও ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় জেলায় ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় ৯৪ জনের করোনা শনাক্ত হয়।
ঝুঁকিতে থাকা মোংলায় সংক্রমণের হার গত 24 ঘন্টায় 53%। শনাক্তের সংখ্যা বিবেচনায় যশোর ও অভয়নগর পৌরসভায় পরিস্থিতি মোকাবিলায় 20 সদস্যের একটি করে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। দেখা যাচ্ছে যে দুই একজন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হচ্ছে এবং মাস্ক পরিধান করার বিষয়ে তাদের একটু দুই একজনের ক্ষেত্রে উদাসীনতা আমরা দেখছি, সেগুলোকে আমরা সতর্ক করছি। সাতক্ষীরায় যান চলাচল নিয়ন্ত্রণে চেকপোস্টে পুলিশের কড়াকড়ি রয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকার যেভাবেই হোক করোনা টিকা সংগ্রহ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর নিজ বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান তিনি। করোনায় সরকারের বিরুদ্ধে যারা প্রচারণা চালাচ্ছেন তারা শুধুমাত্র বিরোধিতার জন্যই বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের যা আছে ভারত তাদের আভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে দিতে পারছে না, তারপরেও আমরা অন্যান্য সোর্স থেকে সংগ্রহ করার জন্য প্রধানমন্ত্রীর চেষ্টার কোনো কমতি নেই, কোনো প্রকার ঘাটতি নেই। আমরা ইনশাল্লাহ সময় মতো ভ্যাকসিন অন্যান্য দেশ থেকে আমরা সংগ্রহ করতে পারবো। এবং মহামারী নিয়ন্ত্রণের বিধিনিষেধের মধ্যে বুধবার থেকে আরও 9 জোড়া আন্তনগর এবং 10 জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালু করছে রেলওয়ে। এদিকে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ থেকে সারা দেশে কাউন্টারে টিকিট বিক্রির নির্দেশনা থাকলেও 4 জুন থেকেই টিকিট বিক্রি করছে কমলাপুর রেল স্টেশন। করোনা পরিস্থিতি বিবেচনায় অনলাইন এবং মুঠোফোন অ্যাপেও চলছে টিকিট বিক্রির কার্যক্রম। 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কাউন্টার এবং অনলাইনে পাওয়া যাচ্ছে ট্রেনের টিকিট। তবে ট্রেন যাত্রীদের অবশ্যই মাস্ক ব্যবহার সহ মানতে হবে স্বাস্থ্যবিধি। অনেকদিন বন্ধ থাকার পর কাউন্টার থেকে আন্তনগরের ট্রেনের টিকিট বিক্রি শুরু স্বাভাবিক গতিতে। 8 জুনের পরবর্তী যে কোনো তারিখের টিকিট ছেড়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট দিয়েছি আমি 190 টাকার রাখছে 2 টিকিট, তেমন যাদবপুর। আমি যাব চট্টগ্রাম, সুবর্ণ এক্সপ্রেসের টিকিট পাইছি 400 টাকা ভাড়া রাখছে। এদিকে লোকাল ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে যাত্রার সময়ই। তাদের নেই কোনো অভিযোগ, তবে যাত্রী ছিল হাতে গোনা। এরপরও টিকিট নেওয়ার সময় তারা মানেননি সামাজিক দূরত্ব। টিকিট অন্য সময়ের মতোই কেটেছি, কোনো সমস্যা হয়নি, দামও ঠিক আছে। টিকিট পেতে ভোগান্তি হয় নাই। কমলাপুর থেকে চলাচল করছে 28 জোড়া আন্তনগর ও 9 জোড়া মেইল ও কমিউটার ট্রেন। তবে বুধবার থেকে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা, জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের ট্রেনগুলো পূর্বের ন্যায় যেগুলো এখন স্প্রে হচ্ছে, নতুন যেগুলো যাবে সেগুলোকে আমরা জীবাণুনাশক দিয়ে স্প্রে করব। মানে আমাদের পক্ষ থেকে সবটুকু চেষ্টা চলছে এবং আমরা এটা স্বাস্থ্যবিধি মেনেই ট্রেন চালাবো। করোনা ভাইরাস সংক্রমণ বাড়ায় 5 এপ্রিল থেকে বন্ধ থাকে যাত্রীবাহী ট্রেন চলাচল। এরপর 24 মে থেকে ট্রেন চলাচলের ঘোষণা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন চলমান থাকলেও গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বেশিরভাগ বাসেই দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার রাখা কিংবা মাস্ক পরতেও অনীহা রয়েছে চালক, হেল্পার ও যাত্রীদের মধ্যে। অনেকের কাছে মাস্ক থাকলেও নামিয়ে রেখেছেন থুতনিতে বা হাতে। সকালের দিকে বাস কিছুটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যাত্রীর চাপ। অনেক বাসে ডাবল সিটেও নেওয়া হচ্ছে যাত্রী। বাড়তি যাত্রী নেওয়া হলেও বাসগুলোও বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে বলেও অভিযোগ যাত্রীদের। কুয়েতের আদালতে দণ্ডিত লক্ষ্মীপুরের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের আসন শূন্য ঘোষণা ও উপনির্বাচনের তফসিল চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেয়। আদালতের আদেশে বলা হয়, শুধু বাংলাদেশ নয়, যে কোনো দেশে নৈতিক স্খলনজনিত কারণে কোনো এমপি 2 বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত হলে পদ হারাবেন। অর্থ ও মানব পাচার এবং ঘুষ দেওয়ার অভিযোগে গেল বছর কুয়েতে গ্রেপ্তার হন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। ওই মামলার বিচার শেষে গেল 28 জানুয়ারি তাকে 4 বছরের কারাদণ্ড দেয় সেদেশের আদালত। এরপর দেশে পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করে আসন শূন্য ঘোষণা করা হয়। একই সঙ্গে ওই আসনে 21 জুন উপনির্বাচনের জন্য তফসিল দেয় নির্বাচন কমিশন। দেশের কোনো আইন প্রণেতার বিদেশে সাজার পর সংসদ সদস্য পদ বাতিলের ঘটনা ইতিহাসে এটিই প্রথম। এদিকে এসব সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে পাপুলের পক্ষে হাইকোর্টে রিট করেন তার বোন নুরুন নাহার বেগম।
তাদের যুক্তি, পাপুল যেহেতু দেশের আদালতে দণ্ডিত হননি, সেক্ষেত্রে সংবিধানের ৬৬ অনুচ্ছেদ প্রযোজ্য হবে না। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, দণ্ডিত হওয়ার ঘটনা দেশে না বিদেশে তা সংবিধানে উল্লেখ নেই। হাইকোর্ট এটি বিবেচনায় নিয়ে রিটটি খারিজ করে দিয়েছে। 66(2)(d)তে যে ফৌজদারি অপরাধ যেটা হয়েছে সেটা দেশে হোক অথবা দেশের বাইরে হোক, একটি যেটা বাংলাদেশের সাথে সুসম্পর্কিত একটা দেশের আদালতে হয়েছে। যিনি অ্যাগ্রিভ হয়েছেন শহীদুল ইসলামই যেহেতু রিট পিটিশনটা করেনি, সেটা রিটও মেনটেনেবল না। ওনাদের সঙ্গে পরামর্শ করে ওনারা যদি মনে করেন যে এটার বিরুদ্ধে ওনারা আপিল বিভাগে যেতে চান, আমরা যাব। আর ওনারা যদি এখানেই ব্যাপারটা পরিসমাপ্তি করতে চান, তো এখানেই শেষ হয়ে যাবে। এদিকে ওই আসনে নির্বাচনের সময় পাপুলের হলফনামায় শিক্ষাগত যোগ্যতার মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২০১৯ সালের একটি আবেদন বিচারাধীন। এ অবস্থায় আসনটি শূন্য ঘোষণা ও উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট করেন বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া। এটির শুনানি শেষে ১৪ জুন আদেশের দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। কুয়েতের কোর্ট থেকে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী বা রুলস অফ বিজনেস অনুযায়ী যে ফর্ম দেওয়ার কথা ছিল, সেরকম কোনো ফর্ম দেয়নি। ফর্ম না দেওয়া সত্ত্বেও স্পিকার সংবিধান না ফলো করে, আইন না ফলো করে তার আসনটা শূন্য ঘোষণা করেছে। ইলেকশন পিটিশন বিচারাধীন থাকা অবস্থায় ইলেকশন দিতে পারবে না। একাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর ২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কাজী শহীদ ইসলাম পাপুল। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটার তালিকা করতেই হচ্ছে, পাশাপাশি তৈরি হয়ে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র। এ কারণেই এনআইডির দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে থাকা উচিত, এমন ৮টি যুক্তি তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে কমিশন। তাদের দাবি, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে ভবিষ্যতে ভোট গ্রহণে জটিলতা দেখা দিতে পারে। ২০০৭ সাল থেকে ছবিসহ ভোটার তালিকা তৈরি ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করছে নির্বাচন কমিশন, কিন্তু এনআইডির কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নির্বাচন কমিশনের। এনআইডি কেন কমিশনের অধীনে রাখা দরকার তার যুক্তি দিয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। চিঠিতে বলা হয়েছে, কমিশনের নিজস্ব জনবল ও অবকাঠামো দিয়ে এনআইডি পরিচালনা করা হচ্ছে। এনআইডি দায়িত্ব অন্য প্রতিষ্ঠানের কাছে গেলে নতুন করে তৈরি করতে হবে অবকাঠামো। প্রয়োজন হবে জনবল, প্রযুক্তি ও যন্ত্রপাতি, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। এখানে একটা প্রতিষ্ঠিত হয়ে আছে, সেটা আবার নতুন করে করার ক্ষেত্রে কিছু তো ইরেগুলেটরি আসবেই, তাই না? এটা স্বাভাবিক। কোনো একটা নতুন কিছু স্থানান্তর করলে কিন্তু কিছু যে এগুলো আসে, মানে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স অ্যান্ড আনকনভিনিয়েন্স যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু আমার মনে হয় যে ভোটার তালিকার সঙ্গে এটা থাকাটা বেশি যৌক্তিক। কমিশনার বললেন, ভোটার তালিকা, এনআইডি ও ইভিএম একে অপরের সঙ্গে জড়িত। এনআইডি কমিশন থেকে সরিয়ে নিলে ভবিষ্যতে ভোট গ্রহণে সমস্যা হতে পারে। ইভিএমকে সুষ্ঠুভাবে যদি আমি প্রয়োগ করতে চাই, সেখানে কিন্তু ভোটার তালিকার সঙ্গে পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র, তিনটার কিন্তু একটা পারস্পরিক একটা সম্পর্ক আছে। যেহেতু ভোটার তালিকাটা আমার কাছে, জাতীয় পরিচয়পত্রটা আরেক জায়গায় হচ্ছে, সেখানে যদি কোনো কারণে কোনো ক্ষেত্রে যদি তথ্যের গরমিলের প্রশ্ন দেখা দেয়, তখন কিন্তু ওই ভোট গ্রহণের বিষয়টা একটু নিরবচ্ছিন্নতা ভঙ্গ হবে। বর্তমানে ১৪৮টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে এনআইডি সেবা দিচ্ছে কমিশন। ফলে দায়িত্ব সরানো হলে তৈরি হতে পারে আইনি জটিলতা, দাবি কমিশনের। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা ১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নিতে এসে ব্যর্থ হয়ে ফিরে গেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন মোল্লা। অবস্থা বেগতিক দেখে মনোনয়ন ফর্ম না চেয়েই কেটে পড়েন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলও। তিনিও বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। আওয়ামী লীগ বলছে, দলের কোনো পর্যায়ের প্রাথমিক সদস্য পদ দেখাতে না পারায় তারা মনোনয়নপত্র পাননি। উপনির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রির পঞ্চম দিনে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঘটল নাটকীয় ঘটনা। আগে থেকে শোনা যাচ্ছিল মনোনয়ন ফর্ম কিনতে আসবেন বিএনপির সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন মোল্লা এবং সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার মনোয়ার হোসেন ডিপজল। দুপুরের বিরতিতে ফর্ম বিক্রি বন্ধ থাকায় প্রায় ১.৫ ঘন্টা অপেক্ষা শেষে ফর্ম বিক্রির কক্ষে যান এখলাস।
কিন্তু ঘটে বিপত্তি। মনোনয়ন ফর্ম কেনার কোনো শর্ত পূরণ করতে না পারায় এখলাসের কাছে মনোনয়ন ফর্ম বিক্রিতে অসম্মতি জানান দায়িত্বপ্রাপ্তরা। একদিকে এখলাসের পক্ষ থেকে বারবার বোঝানোর চেষ্টা করে অনুরোধ করতে থাকেন তার কর্মী সমর্থকেরা, অপরদিকে ফর্ম কেনার যোগ্যতার পুরো বিষয়টি তুলে ধরা হয় আওয়ামী লীগ কার্যালয়ের পক্ষ থেকে। এভাবে চলতে থাকে মিনিট 10। শেষ পর্যন্ত নিরাশ হয়ে কার্যালয় ছাড়তে বাধ্য হন এখলাস উদ্দিন মোল্লাহ ও তার সমর্থকেরা। তবে প্রত্যাখ্যাত হওয়ার পরও হাল ছাড়েননি বিএনপির সাবেক এই এমপি। দেখলাম যে আপনাকে দিল না, কারণটা কি বললেন? আমার ওই কাগজটা বাসায় রয়েছে, নিয়ে আসবো এখন। কি কাগজ ওটা? কি কাগজ? সদস্যপদ। এখলাসের এই ঘটনার সময় কক্ষের বাইরে অবস্থান করছিলেন মনোয়ার হোসেন ডিপজল। একসময়ের বিএনপি নেতা হিসেবে পরিচিত এই খল অভিনেতা পরিস্থিতি টের পেয়ে ফর্ম কেনার আশা ত্যাগ করেন। সঙ্গে আসা চলচ্চিত্র জগতের সহকর্মীদের নিয়ে তিনিও দ্রুত আওয়ামী লীগ কার্যালয় ত্যাগ করেন। কি কারণে এখলাস মোল্লার ঘটনার পরপরই ফর্ম না কিনেই ফিরে যাচ্ছেন? সে প্রশ্নের সদুত্তর বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি। এড়িয়ে গেছেন ডিপজল নিজেও। উত্তর না দিয়ে দ্রুতই গাড়ি বহন নিয়ে ধানমন্ডি কার্যালয়ের এলাকা ত্যাগ করেন অপ্রস্তুত ডিপজল। এখলাস ও ডিপজলের মনোনয়ন ফর্ম না পাওয়ার প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান। নিশ্চিত হওয়ার চেষ্টা করি আমাদের এখান থেকে যে তিনি বর্তমানে আমাদের রাজনৈতিক যে সংগঠন বা কোথাও আমাদের দলীয় সংগঠনের কোনো পদ পদবিতে আসেন কিনা, এমনকি প্রাথমিক সদস্য পদ যে আমাদের একটা ফর্ম বিতরণ করা হয় সেটা তিনি পূরণ করেছেন কিনা। তাই এরকম কেউ হইলে আমরা নিশ্চিত হলে তাকে ফর্ম দেওয়া হয়। তা আপনি হয়তো জেনে থাকবেন আজকে যারা এসেছিলেন তাদের এরকম কোনো ডকুমেন্টস বা এরকম কোনো প্রমাণ তারা দেখাতে পারেননি। ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনের মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়া চলবে 10 জুন বিকেল 5টা পর্যন্ত। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 20 লাখ ডোজ অক্সফোর্ডের টিকাই চায় বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রীর আশা মডার্না বা ফাইজারের টিকা নয়, বাংলাদেশের চাওয়াটাই পূরণ করবে দেশটি। আগামী সপ্তাহে নিউ ইয়র্ক সফরে যেতে পারেন AK আব্দুল মোমেন। সেখানে বাইডেনের প্রশাসনের সঙ্গে আলোচনায় টিকার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান তিনি। দ্বিতীয় ডোজের অক্সফোর্ডের টিকা পাননি প্রায় 14 লাখ বাংলাদেশি। কোথাও থেকে আশ্বাস না পেয়ে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় বাংলাদেশ। দেশটি টিকা দিতে সম্মতিও দিয়েছে, কিন্তু অক্সফোর্ডের টিকাই দেবে কিনা তা এখনও নিশ্চিত নয়। পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন জানান, দেশের চাহিদাই যাতে পূরণ হয় সেই চেষ্টাই করা হচ্ছে। যে আমেরিকানরা দিলে আমাদের ওইটার কিছুটা হবে। না, আমরা অ্যাস্ট্রাজেনেকাও চাইছি। আই থিঙ্ক দে উইল অনার। তারা আমাদের জানিয়েছে যে আমাদের দেবে। আমাদের 15 লাখ মিনিমাম লাগে আর কি, বাট আমরা চেয়েছি 20 লাখের মতো, এবং দেখি কত দেয়। এদিকে জাতিসংঘের একটি আলোচনায় অংশ নিতে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। আব্দুল মোমেন জানান, সেই বৈঠকেও গুরুত্ব পাবে অক্সফোর্ডের টিকার বিষয়টি। এর মধ্যে আর আলাপ হয়নি। এই যে আমরা তাদের রিকোয়েস্ট করেছিলাম, এটা তো তখন পারেনি, এবং তাদের আমরা বলছিলাম যে আপনারা আমাদের উকাল, যেহেতু আপনারা দিতে পারতেছেন না, আপনারা আমাদের উকিল হন ওয়াশিংটনে বলে আমাদের দেওয়ার জন্য, সেই জন্য। বাট এনিওয়ে, এখন উইল বি স্মুথিং আউট। এখন মোটামুটি সবটাই একটা লাইন আপ হয়ে গেছে। তিনি আরও জানান, চীন ও রাশিয়া থেকে টিকা কেনার আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, ফলে আগামীতে টিকার কোনো ঘাটতি হবে না। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকটক হৃদয় সিন্ডিকেট 1000 তরুণীকে ভারতে পাচার করেছে। চক্রটি নারীদের সাতক্ষীরা সীমান্ত দিয়ে কলকাতায় পার করে সেখানে নিয়ে চালায় নির্যাতন, বাধ্য করে পতিতাবৃত্তিতে। পরে ভারতীয় আধার কার্ড ধরিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় অন্য রাজ্যে। 2 নারী ফিরে এসে এসব তথ্য দিয়েছে পুলিশকে। এখন সন্দেহ তৈরি হয়েছে ভারতীয় কেউ এই সিন্ডিকেটের সাথে জড়িত কিনা। 2018 সালে প্রেমের বিয়ে করে বাসা থেকে বেরিয়ে যান জয়নব। স্বামীর রোজগার না থাকায় চাকরি নেন গার্মেন্টসে। এতেও না পোষানোয় জয়নবকে দালালের কাছে বিক্রি করে দেন তার স্বামী। বাইরে গেলে 2-3 মাস থাকলে নাকি ভালো ইনকাম হবে, তারে ব্যবসায় দিয়ে দিলে তো আমরা ভালোভাবে চলতে পারবো, তখন আমার কাজ করা লাগবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে দিবে। বলার পরে মনে করেন আমি গেছি, আমি বলছি যে ঠিক আছে আমি যাব। প্রথমে যাইতে চাইনি, তারপরে রাজি হয়েছি। পরে যাওয়ার পরে একটা মেয়ের হাতে তুইলা দেয় নদী নামের।
তাকে ঢাকা থেকে নেওয়া হয় সাতক্ষীরা সীমান্তে। সেখান থেকে কলকাতায় নিয়ে শুরু হয় নির্যাতন। এরপর বাধ্য করানো হয় পতিতাবৃত্তিতে। আধার কার্ড ধরিয়ে দিয়ে জয়নবকে পাঠানো হয় চেন্নাই। চেন্নাইতে যাওয়ার পরে একটা বাসায় রাখে এবং কি আমাদের পা মা অনেক ভাঙা ছিল, অনেকদিন রেস্টে ছিলাম। থাকার পরে আরেকটা বাসায় নিয়ে যাওয়ার পরে আমাদের মানে বলার মতো অত্যাচার করে, যে বলার বাহিরে। 4 মাস অমানবিক নির্যাতন সয়ে সম্প্রতি দেশে ফিরেছেন ওই কিশোরী। বিচার চান স্বামীর। জালনা দিয়ে পালায়া তারপরে আমি পার হয়েছি। আমি এটার বিচার চাই। আমার সাথে যারা যারা যুক্ত ছিল ওদের সবাইকে বিচার চাই এবং আমার হাজবেন্ডকেও আমি চাই বিচার। এদিকে 77 দিন নির্যাতন ভোগ করে সম্প্রতি দেশে ফিরেছেন আরেক তরুণী, যাকে পাচার করেছিল টিকটক হৃদয় সিন্ডিকেট। তাকেও ধরিয়ে দেওয়া হয় আধার কার্ড। 12 ডিজিটের নম্বর সম্বলিত কার্ডে লেখা হয়েছে সাধারণ মানুষের অধিকার। ওই পারে যখন যাই তখন তো ওই কার্ডটা দেয়। কার্ডটা দেওয়ার পরে ওরা অনলাইনেই টিকিট কাটতো। তো যখন আবার এয়ারপোর্টে ঢুকতে হয় তখন আবার ওইটা শো করতে হয়। শো করলে ভিতরে ঢুকতে দেয়। ওই কার্ডটার মানে ওই কার্ডটাই ছিল পরিচয়পত্র, ওই দেশের পরিচয়পত্র। পুলিশ বলছে ভারতে পাচার হওয়া অনেকেই যোগাযোগ করছে। তাদের আধার কার্ড আসল না নকল খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় কেউ এই পাচার চক্রের সাথে জড়িত কিনা তাও তদন্ত করা হচ্ছে। আনঅফিশিয়ালি কথা বলেছি, আমরা কিছু তথ্য দিয়েছি, শেয়ার করেছি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে। তো এটা তারাই বলতে পারবে যে এটা অরিজিনাল না ফেক। তো যতটুকু বুঝতে পারছি যে তারা এই বিষয় নিয়ে কাজ করতেছে। পাচার হওয়া তরুণীর মামলায় সাতক্ষীরা সীমান্ত থেকে পাচার চক্রের আরও 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার হলো 7 জন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট বাস্তবায়নে কাজ করলেও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে লাগা আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সরকার শুধু ধনী ও উচ্চবিত্তদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। মির্জা ফখরুল আগুনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে, কি কারণে আগুন লাগলো, কেন লাগলো। এদের জন্য একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা করা যায়, তার জন্য অবশ্যই সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে এবারও ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে জেলা প্রশাসন। মঙ্গলবার মতিঝর্ণা পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি দেখতে গিয়ে প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্যে এ অবস্থান ফুটে উঠেছে। পাহাড় ব্যবস্থাপনায় 1 যুগ আগের গঠিত কমিটির সুনির্দিষ্ট সুপারিশ থাকলেও নতুন করে প্রস্তাবনা তৈরি হবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। 2007 সালে চট্টগ্রামে পাহাড় ধসে একদিনে 127 জনের মৃত্যুর পর 28টি কারণ নির্ধারণ করে 36টি সুপারিশ করেছিল বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞদের নিয়ে করা পাহাড় ব্যবস্থাপনা কমিটি। সেই সুপারিশে নগরীর মতিঝর্ণা পাহাড়ের অবৈধ বসতি উচ্ছেদ করে পর্যটন স্পট করার কথা বলা হয়েছিল। 14 বছর ধরে ব্যর্থ হয়ে এবার পাহাড়টিতে উচ্ছেদের ব্যাপারে নমনীয় সুর জেলা প্রশাসনের। এলাকাটি পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক বলেন, কোনো মানুষকে উচ্ছেদ করে পথে না বসিয়ে বিকল্প সমাধানের পথ খোঁজা হচ্ছে। কাউকে উচ্ছেদ করে রাস্তায় ফেলে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে রক্ষা করা, তাদেরকে সুরক্ষা করা। সেই জন্য কিন্তু আমরা দেখেন আমরা আশ্রয় কেন্দ্রে নামিয়ে নিয়ে আসছি। পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে থাকা বিভাগীয় কমিশনার বলছেন, অনেক জায়গায় বসতি স্থাপন নিয়ে মামলা চলমান থাকায় উচ্ছেদ সম্ভব নয়। এই বছর আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। আপনারা জানেন 6 তারিখে যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আমরা আশঙ্কায় ছিলাম যে পাহাড় ধস হতে পারে। আমরা সাথে সাথেই আপনারা দেখছেন আমার পিছনে যে স্কুল আছে, এখানে আমরা লোকজনকে ইভাকুয়েট করেছি এবং ওখানে যারা ছিল তাদের প্রত্যেকের ঘরগুলোতে আমরা দেখছেন যে তালা বন্ধ করে দিয়েছি। দীর্ঘদিন ধরে পাহাড়ে বসবাসকারীদের পুনর্বাসন না করে উচ্ছেদের বিরোধিতা করে আসছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রশাসনের নমনীয় অবস্থানে খুশি তারা। যারা এখানে বসতি স্থাপন করেছেন তাদেরও যাতে ক্ষতি না হয়, সরকারেরও যাতে একটা উইন উইন সিচুয়েশনে উভয় পক্ষ যাতে থাকে, সে ধরনের একটা সমাধান খুঁজে বের করা উচিত। সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায় পাওয়ার পর 1.5 বছর আগে মতিঝর্ণা পাহাড়ে মালিকানায় থাকা 26 একর জায়গা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে। কিন্তু উচ্ছেদ বন্ধে স্থানীয় সংসদ সদস্যের চিঠিতে আটকে যায় সেই অভিযান। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
এখনও বেশিরভাগ মানুষ কর আওতার বাইরে রয়েছেন। যত বেশি মানুষ করের আওতায় আসবে তত কর হারও কমানো সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সেমিনার কক্ষে এফবিসিসিআই এর নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। সালমান এফ রহমান বলেন, সময় পরিবর্তনের সঙ্গে ব্যবসার বিভিন্ন ধরন পরিবর্তন হচ্ছে, সেই মোতাবেক ব্যবসায়ীদের কাজ করতে হবে। Huge amount of people are outside the tax net, and যেহেতু তারা outside the tax net, যারা ট্যাক্স নেটের ভিতরে ঢুকে গেছে তাদের উপরে আপনার যত আপনারকে ইউ হ্যাভ টু টেক দ্য রেভিনিউ, ইউ হ্যাভ টু টেক দ্য রেভিনিউ। তো ট্যাক্স নেটটা আমাকে বাড়াইতে হবে, এবং এটার জন্য কিন্তু ইউ অল হ্যাভ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস। ধনী দেশগুলো তাদের মজুদে থাকা করোনা ভ্যাকসিন দরিদ্র দেশগুলোর কাছে একসাথে সরবরাহ করলে লাখ লাখ ডোজ টিকা নষ্ট হতে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ। তাই একসাথে নয়, বরং বছর জুড়ে ধীরে ধীরে এসব টিকা সরবরাহের আহ্বান জানিয়েছে সংস্থাটি। দরিদ্র দেশগুলোতে এসব টিকা একসাথে ব্যবহারের অবকাঠামো নেই বলেই এসব টিকা নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। এসব টিকা আরও আগেই সরবরাহ করার জন্য দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে। ইউনিসেফের এ আহ্বানে সমর্থন দিয়েছেন বিলি আংলিশ, ডেভিড বেকহাম এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা। তারা এ বিষয়ক একটি চিঠিতে সই করেছেন। চিঠিতে আগস্টের মধ্যে 20% টিকা সরবরাহ করার জন্য যুক্তরাজ্য সহ G7-এর ধনী সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশ্বকাপের আয়োজক হতে চায় বিসিবি। চলতি মাসের বোর্ড সভায় এ বিষয়ে রূপরেখা ঠিক করবেন কর্তারা। সেজন্য দ্রুত কাজ শেষ করতে হবে শেখ হাসিনা স্টেডিয়ামে। দেশীয় অডিট ফার্ম দিয়ে দ্রুত বিদেশি কনসালটেন্ট নিয়োগের কাজ শেষ করার পরিকল্পনার কথা জানান জালাল ইউনুস। 2024 থেকে 31 পর্যন্ত 8 বছরের চক্রে আছে 2টি ওয়ানডে আর 4টি টি-20 বিশ্বকাপ। সেই সঙ্গে আবারও ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সব মিলিয়ে বৈশ্বিক আসরে ছড়াছড়ি আয়োজক হওয়ার চেষ্টা করবে বাংলাদেশ। সে প্রক্রিয়া শুরু হয়েছে গত বছর থেকে। ঢাকা ঘুরে গেছেন আইসিসি সাবেক প্রধান নির্বাহী মানু সানি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বুঝতে চেয়েছিল এককভাবে বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ সক্ষমতা রাখে কিনা। 2011 বিশ্বকাপে বাংলাদেশ মূল আয়োজক না হলেও 2014 টি-20 বিশ্বকাপ একক আয়োজনে আশাবাদী করে তুলছে বিসিবিকে। কিছু জায়গায় সিলেক্টেড এরিয়াজ আমরা দেখে রেখেছি এবং আমাদের পছন্দ আছে এগুলো করার জন্য। তো এগুলো আপনি যেটা বললেন সেটাও আছে। তাছাড়া টি-20 আছে, এমনকি 2027 সালেও আমাদেরও যেটা ওয়ার্ল্ড কাপ হবে সেটার জন্য আমাদের আমরা করব কি করব না এবং প্রস্তুত নিব কিনা এগুলো আমরা বোর্ডে আলোচনা করেই বলতে পারবো। 2027 বিশ্বকাপ আয়োজনকে ঘিরে অবকাঠামো উন্নয়নে জোর দিবে বিসিবি। শেরে বাংলা জহুর আহমেদ সহ দেশের স্টেডিয়ামগুলো সংস্কার করা হবে। এই সময়ের মধ্যে শেখ হাসিনা স্টেডিয়ামকেও পূর্ণরূপ দেওয়ার লক্ষ্য বিসিবির। 20-এর পরের থেকে তো আমরা আগাতে পারলাম না কোভিডের কারণে, তো সেখানে আমাদের একটা সেটব্যাক হয়ে গেছে। প্রায় আমরা 1.5 থেকে 2 বছর পিছিয়ে গেছি। তো আমাদের 27 যদি কোনো একটা থাকে, টার্গেট থাকে, তাহলে আমরা 27-এর আগে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো যেগুলো হাতে আছে আমাদের এগুলো আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। বিসিবি সভার মূল এজেন্ডায় উপরের দিকে আছে নির্বাচনও। বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ ঠিক হবে এ সভাতেই। এছাড়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, মিডিয়া রাইটস সহ একগাদা পোস্ট ফ্যাক্টর অনুমোদন পাবে বোর্ড সভায়। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুশফিক ও তামিমের দল জিতলেও ঢাকা প্রিমিয়ার লিগের 5ম রাউন্ডে হেরে গেছে সাকিবের দল। জয় ফিরেছে আবাহনী, 7 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপকে। এদিকে মোহামেডানকে 22 রানে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল প্রাইম দোলেশ্বর। আর শেখ জামালের বিপক্ষে প্রাইম ব্যাংকের জয় 7 উইকেটে। জয় ফেরার তাড়নায় চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন্স নক। জ্বলে উঠলেন 2 অভিজ্ঞ মুশফিক ও মোসাদ্দেক। দুইজনের জোড়া 50-তে আবাহনীর 4র্থ জয়। আগের ম্যাচে ব্যাট হাতে সফল নাইম শেখ, নাজমুল শান্তরা এদিন ব্যর্থ। এর আগে মাহিদি ও সৌম্যের ব্যাটে শুরুটা দারুণ গাজী গ্রুপের। 43 করে মাহিদি ফিরলেও লড়াই চালিয়ে গেছেন সৌম্য। ব্যাক টু ব্যাক 50-তে ছন্দে ফেরার ইঙ্গিত এই বাহাতি ওপেনারের। সৌম্যের 67 রানে ভর করে 150 রানের পুঁজি পায় গাজী গ্রুপ।
যদিও শেষ পর্যন্ত সেটা যথেষ্ট হয়নি। মুশফিকের মতো জয় পেয়েছে তামিমের দল প্রাইম ব্যাংক। মুস্তাফিজ রুবেলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি শেখ জামাল, থেমেছে 133 রানে। ছোট টার্গেট আরও ছোট হয়েছে রনি তালুকদারের ঝোড়ো ব্যাটিংয়ে। তামিম 23 করে ফিরলেও রনির 48 রানে জয়ের কাজটা সহজ হয়। বেরসিক বৃষ্টিতে কমেছে মোহামেডান প্রাইম দোলেশ্বরের ম্যাচের দৈর্ঘ্য। 20 ওভারের খেলা নেমে আসে মাত্র 6 ওভারে। ইমরান ও শামীম ঝড়ে লন্ডভন্ড মোহামেডান বোলিং লাইন আপ। প্রাইম দোলেশ্বরের 2 ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে স্কোরবোর্ডে 6 ওভারে 78। রামতারায় সাদা কালোদের 2 ওপেনার ফেরেন শূন্যতে। আস্কিং রেটের সাথে পেরে ওঠেননি সাকিব নাদিফরা। এদিনও সাদামাটা সাকিব 1 উইকেট আর 22 রান নিয়ে তিনি হেরে যাওয়া দলে। 22 রানের জয়ে শীর্ষস্থান সুসংহত প্রাইম দোলেশ্বরের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোপা আমেরিকা নিয়ে সংশয় কেটেছে। ল্যাতিন শ্রেষ্ঠত্বের আসরে খেলতে রাজি স্বাগতিক ব্রাজিলের ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ে ম্যাচের পর আসবে আনুষ্ঠানিক ঘোষণা। ম্যাচ শুরু বাংলাদেশ সময়ে কাল সকাল 6:30টায়। এর আগে ভোর 5টায় কলম্বিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। কোপা আমেরিকা নিয়ে ব্রাজিলের ফুটবলার আর সরকারের মধ্যে বেশ কয়েকদিন ধরেই চলছিল টানাপোড়েন। দেশটিতে করোনার ভয়াবহতা বাড়তে থাকায় আসর থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন ফুটবলাররা। তবে বয়কটের মতো সিদ্ধান্তে না গিয়ে প্রেসিডেন্টের কথা মেনে শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিচ্ছে তিতের দল। লাতিন শ্রেষ্ঠত্বের আগে বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে ব্রাজিল। কনমেবল অঞ্চলে শতভাগ জয় সেলেসাউদের। ষষ্ঠ ম্যাচে প্যারাগুয়ের আতিথ্য নেবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গণমাধ্যমের খবর, এই ম্যাচের পরই আনুষ্ঠানিকভাবে কোপায় অংশ নেওয়ার কথা জানাবেন ব্রাজিলের ফুটবলাররা। এতদিন কোপা আমেরিকা নিয়ে যা কিছু বলেছি সবকিছুই কোচিং স্টাফ ও ফুটবলারদের মত নিয়েই বলেছি। এখন পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছি। ইনজুরিতে ছিটকে গেছেন দানিয়াল বেস ও থিয়াগো সিলভা। তবে ডগলাস লুইস সাসপেনশন কাটিয়ে ফেরায় স্বস্তিতে সেলেসাউরা। আক্রমণ ভাগের দায়িত্বে যথারীতি নেইমার ও রিচার্লিসন। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত থাকার মিশনে আর্জেন্টিনার চ্যালেঞ্জ কলম্বিয়া। 5 ম্যাচে 3 জয় নিয়ে টেবিলের 2-এ আলবিসেলেস্তে। স্কোয়াডে ফিরেছেন আগুয়েরো। মেসির সাথে জুটি জমার অপেক্ষায় কোচ লিওনেল স্ক্যালোনি। কোপা আমেরিকা শুরু হচ্ছে, এটা আনন্দের। তবে তার আগে বিশ্বকাপ বাছাই ম্যাচে ফোকাস করতে চাই। কলম্বিয়া শক্ত প্রতিপক্ষ, তবে আমরা আমাদের সামর্থ্যে আস্থা রাখতে চাই। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছে না কলম্বিয়া। সাসপেনশনে বাদ পড়েছেন রাইট ব্যাক দানিয়েল মুনোজ। ইনজুরিতে নেই হামেস রদ্রিগেজ। মিডফিল্ডে কোয়াদ্রাদো কয়লাদের নিতে হবে বাড়তি দায়িত্ব। আরেক ম্যাচে ভেনেজুয়েলার আতিথ্য নেবে উরুগুয়ে। 5 ম্যাচে 2 জয়ে অস্বস্তিতে সুয়ারেজরা। টেবিলের উপরে উঠতে জয়ের বিকল্প ভাবছে না অস্কার তাবারেজের দল। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দেশে করোনায় আরও 44 জনের মৃত্যু। নতুন রোগী 2322, শনাক্তের হার 12.1। 2 মাস পর কাউন্টার থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু। কাল থেকে চলবে আরও 9 জোড়া আন্তনগর ট্রেন। 2 বছরের সাজা হলেই এমপি পদে অযোগ্য বলল হাইকোর্ট। লক্ষ্মীপুর 2 উপনির্বাচন নিয়ে পাপুলের বোনের রিট খারিজ। 8 যুক্তি দেখিয়ে নির্বাচন কমিশনের চিঠি। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে ভবিষ্যতে ভোটে জটিলতার দাবি। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।